আসসালামু আলাইকুম। দেশে বিদেশে যে যেখান থেকে আজকে আমাকে দেখছেন সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব চাইল্ড সাইকোলজি নিয়ে। আপনারা অলরেডি জেনেছেন, আমি ফেসবুকের মাধ্যমে সবাইকে অবগত করেছি যে চাইল্ড সাইকোলজি উপর চাইল্ড চাইল্ড সাইকোলজি এটার উপর আমরা একটা সিরিজ অফ সেশন রান করব আমাদের এই পেজের মাধ্যমে। তো আজকে আমাদের ফার্স্ট সেশন চাইল্ড সাইকোলজি নিয়ে। এই সেশনের মাধ্যমে আমরা মূলত চাইল্ড সাইকোলজির বেসিক ধারণা অর্থাৎ চাইল্ড সাইকোলজি বলতে কি বোঝায় এবং এটা কি কি কাজে আসবে আমার, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং ধারাবাহিকভাবে চাইল্ড সাইকোলজির প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা একটা একটা সেশন করে আলোচনা করব, যেগুলো আমাদের প্রত্যেকেরই অনেক উপকারে আসবে। তো আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন। সেশনগুলো আমরা কম আধা ঘন্টার ভিতরেই শেষ করার চেষ্টা করব সবগুলো। তো আজকে আমাদের যেহেতু ফার্স্ট সেশন, সবাই ইনশাল্লাহ সেশনটি উপভোগ করুন এবং পরবর্তীতে আরো সেশন করব, সেগুলো ইনশাল্লাহ উপভোগ করবো। ওকে, আমরা যদি স্লাইডের মাধ্যমে একের পর এক আমরা যাই। প্রথমেই আমরা আলোচনা করব হোয়াট ইজ চাইল্ড সাইকোলজি। Child psychology is a branch of psychology that focuses especially on children and teens. It covers how an individual mentally and psychologically grows and develops from birth to adolescence. অর্থাৎ চাইল্ড সাইকোলজি হলো সাইকোলজির একটা অংশ, একটা পার্ট বা একটা ব্রাঞ্চ, যেটা মূলত বাচ্চাদের এবং যারা টিনেজার আছে তাদেরকে স্পেশালি ফোকাস করে, তাদের উপর নির্ভর করে, তাদের মেন্টালিটিটাকে নির্ভর করে এই চাইল্ড সাইকোলজিটাকে সাজানো হয়েছে। ইট কভার্স ইন্ডিভিজুয়াল মেন্টাল অ্যান্ড সাইকোলজিক্যাল গ্রোথ। অর্থাৎ এই যে বাচ্চারা, যারা বাচ্চা অ্যাডোলেসেন্স আছে, তাদের মেন্টাল এবং সাইকোলজিক্যাল যে গ্রোথটা, মানসিক এবং মনস্তাত্ত্বিক যে উন্নয়ন উন্নতি হয়, সেটাই নির্ভর করে এই চাইল্ড সাইকোলজিটা বানানো হয়েছে, চাইল্ড সাইকোলজি থিওরি গুলো ধরা হয়েছে। তো আমরা এগুলো আস্তে আস্তে জানতে পারবো। All child psychologists try to make sense of every aspect of the child's brain development, including how a child thinks, learns, interacts, and responds to those around them. They will also look at children, how a child understands emotions, how they make friends, and how they develop personalities. অর্থাৎ আমরা এটুকু অন্তত বুঝতে পারতেছি যে চাইল্ড সাইকোলজি হলো এরকম একটা জিনিস, সাইকোলজিস্ট যারা আছেন তারা এই জিনিসগুলো সেন্স করার, চিন্তা করার, গবেষণা করার ট্রাই করতেছে, করে, যেটার মাধ্যমে একটা বাচ্চা কিভাবে থিঙ্ক করে, চিন্তা করে, সে কিভাবে শিখে, সে কিভাবে অন্যের সাথে ইন্টারাক্ট করে, ঠিক আছে, এবং কোনো কিছু ঘটলে সেটা রেসপন্ড কিভাবে করে, তারপরে তারা কিভাবে বন্ধু বানায়, তাদের ইমোশন কিভাবে তৈরি হয়, এই যে বিভিন্ন জিনিসগুলো ইমোশনাল এবং সাইকোলজিক্যাল ম্যাটার্স, এগুলো কিভাবে ডেভেলপ হয়, কিভাবে তৈরি হয়, সেগুলো নিয়েই মূলত সাইকোলজিস্টরা পড়াশোনা করে এবং গবেষণা করে। আমরা ওই বিষয়গুলো নিয়ে আস্তে আস্তে আমরা জানবো এই সেশনগুলোর মাধ্যমে। ওকে, নাও থিওরিজ অফ চাইল্ড সাইকোলজিস্ট। অর্থাৎ there are many theories that child psychologists study, and many of these theories will be discussed throughout this course. These theories have shaped how we view the development of the brain, both mentally and physically. অর্থাৎ সাইকোলজিস্ট যারা আছেন তারা যে চাইল্ড নিয়ে স্টাডি করেন, স্টাডি করার কারণে তারা বিভিন্ন ধরনের থিওরি দাঁড় করায়। থিওরি তারা কি বলে, এটাকে উদ্বোধন করে, তারা থিওরি দাঁড় করায় যে এই থিওরির উপর ভিত্তি করে এই চাইল্ডের এই ঘটনাটা ঘটেছে। ধরেন কোনো চাইল্ডের, কোনো বাচ্চার কোনো একটা ঘটনা ঘটেছে, কোনো একটা সমস্যা হয়েছে, তো ওইটা কোন থিওরিটাকে রিলেট করে, ওই রিলেট করার জন্য তারা বিভিন্ন থিওরি বানায়। ওই থিওরি গুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে বিভিন্ন সেশনের মাধ্যমে আমরা জানবো, মূলত ওই থিওরি গুলো কিভাবে মেন্টালি এবং ফিজিক্যালি বাচ্চাদেরকে অ্যাফেক্ট করে। নাও আমরা আলোচনা করবো হোয়াট ইজ নর্মাল, হোয়াট ইজ কনসিডার্ড নর্মাল। One of the things that child psychologists must do is determine what normal is for a typical child. অর্থাৎ একটা সাধারণ বাচ্চার জন্য কোনটা আমরা কোনটাকে আমরা নর্মাল বলবো, যে দিস ইজ দ্য নর্মাল সিচুয়েশন, কোনটাকে আমরা নর্মাল স্টেট ধরবো, সেটা কিন্তু চাইল্ড সাইকোলজিস্টরা ধরে নিয়েছে বা তারা কনসিডার করেছে যে ইট ইজ নর্মাল। ফর দ্য মোস্ট পার্ট,
Children often have the same innate instincts regardless of where they are raised. অর্থাৎ একটা বাচ্চা যেখানেই সে বেড়ে উঠুক না কেন, জন্মগ্রহণ করুক না কেন, তার কিন্তু নরমাল কিছু ডেভেলপমেন্ট থাকবে, যেটাকে আমরা নরমাল বলবো যে হ্যাঁ, এই সময় পরে তার নরমাল এই ডেভেলপমেন্ট গুলো হবে, এই অবস্থানগুলো হবে, সে যেখানে জন্মগ্রহণ করুক না কেন, সেটাকে আমরা নরমাল বলি। একটা এক্সাম্পল দেওয়া আছে, ফর এক্সাম্পল, এ চাইল্ড কুইকলি বিকামস অ্যাটাচড টু দোজ হু কেয়ার ফর দেম will begin to sit up around 6 months of age and often begins walking by the time they are a year old. All of these are considered to be normal developmental milestones, which is what child psychology is primarily based on. অর্থাৎ এই উদাহরণের মাধ্যমে সহজেই বোঝানো হয়েছে একটা বাচ্চা কিভাবে অন্যের সাথে অ্যাটাচ হয় ইমোশনালি। তারপরে একটা বাচ্চা 6 মান্থ পরে বসে, 1 বছর পরে সে হাঁটার চেষ্টা করে, দাঁড়ায়। এই যে মাইলস্টোন গুলো, এক একটা সময় এক একটা পরিবর্তন, এক একটা ডেভেলপমেন্ট, এটাকে বলি আমরা নর্মাল ডেভেলপমেন্ট বা নর্মাল মাইলস্টোন। ঠিক আছে, এই নর্মাল ডেভেলপমেন্টটা কিন্তু প্রত্যেকটা বাচ্চা যে যেখানেই জন্মগ্রহণ করুক না কেন, এগুলো সে অর্জন করবে, এটাই ধরে নেওয়া হয়। এটাকে একটা থিওরি বলা হয়েছে, নর্মাল থিওরি। অর্থাৎ সে বাচ্চা যদি নর্মাল হয়, তাহলে এই মাইলস্টোন বা এই যে এইম গুলো, এগুলো সে অর্জন করবে এক একটা স্টেজে গিয়ে। ওকে, আমরা যদি পরবর্তীতে যাই, এখানে দ্য ডিফারেন্স বিটুইন নর্মাল অ্যান্ড অ্যাবনর্মাল। আমরা তো নর্মাল জিনিসটা কি সেটা বুঝলাম, এবং অ্যাবনর্মালটা কি। when development does not follow a normal path as identified by medical professionals, it is also known as abnormal development. Although it is labeled as abnormal, it's important to remember that it may actually result from factors that aren't truly abnormal. অর্থাৎ এখানে নর্মালি বোঝানো হয়েছে মেডিকেল প্রফেশনালের দ্বারা যেটাকে আমরা নর্মাল ধরা হয়েছে, যে জিনিসটাকে নর্মাল বলা হয়েছে, সেটার বিপরীত যেটা ঘটবে সেটাই আসলে অ্যাবনর্মাল। আর পরবর্তীতে আবার সাবধান করে দেওয়া হয়েছে যে অ্যাবনর্মাল বলতে সেটা একটা ফ্যাক্টকে অ্যাবনর্মাল বলা হয়েছে, বাট অ্যাকচুয়ালি সে অ্যাবনর্মাল না। ধরেন একটা বাচ্চা 6 মাস বয়সে বসতে পারলো না, তার আরেকটু সময় লাগলো, সেটা বিভিন্ন কারণে হতে পারে, বিভিন্ন ফ্যাক্টের কারণে হতে পারে, বিভিন্ন সমস্যার কারণে হতে পারে, বাট এটা মানে এই না যে বাচ্চাটা অ্যাবনর্মাল। এটাই এখানে বোঝানো হয়েছে। It is best to avoid creating any label based on what is normal and what is not. অর্থাৎ কোনটা নর্মাল কোনটা অ্যাবনর্মাল সেটা আমরা কোনো লেভেল বসাবো না, কারণ এটা বিভিন্ন কারণে হতে পারে। Though it is a natural for us to create these labels, it can be dangerous to place a label too quickly. Though a label allows us to give a name or an identity to a behavior, every child is unique and full of individual traits, experiences and abilities. অর্থাৎ প্রত্যেকটা বাচ্চার আলাদা কিছু বৈশিষ্ট্য থাকে, আলাদা কিছু গুণাবলী থাকে, আলাদা কিছু এক্সপেরিয়েন্স থাকে, দক্ষতা থাকে। তো এই জন্য কোনো কিছু দেখলে আমরা তাকে লেবেল দিয়ে দেব না যে অ্যাবনর্মাল, তাকে কোনো লেবেল দিয়ে দেব না, ঠিক আছে, বিশেষায়িত করবো না কোনো বিষয়। কারণ হলো সেটা বিভিন্ন কারণে হতে পারে, সেটা আমরা মেডিকেল যারা ডক্টর আছে, চাইল্ড সাইকোলজিস্ট আছে, অথবা শিশু ডাক্তার আছে, তাদের কাছে গিয়ে আমরা জানার চেষ্টা করব যে এই বয়সে তো এটা করা উচিত ছিল বা এটা করার কথা ছিল, এই মাইলস্টোনে যাওয়ার দরকার ছিল, কিন্তু আমার বাচ্চা কেন এই মাইলস্টোন পর্যন্ত পৌঁছাতে পারেনি, 6 মাসে কেন বসতে পারতেছে না, 1 বছরে কেন দাঁড়াতে পারতেছে না। এই জিনিসগুলো আমরা ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে জানার চেষ্টা করব। শুরুতেই আমরা প্রাথমিকভাবেই কোনো লেভেল দিয়ে দেব না যে সে অ্যাবনর্মাল, ঠিক আছে, সে দাঁড়াতে পারে না, সে দুর্বল, এরকম কোনো লেভেল দিয়ে দেব না। তারপরে যাই আমরা রিকগনাইজিং potential issues. By understanding abnormal development, people who have children or work with children, such as parents, doctors and teachers, should be able to recognize potential problems. অর্থাৎ যারা আমরা শিশুদেরকে নিয়ে কাজ করব বা শিশুদের সাথে থাকি, হতে পারে টিচার, ডক্টর, প্যারেন্টস, বাবা মা, অথবা হতে পারে সেটা যারা বাচ্চাদেরকে লালন পালন করে, কেয়ার গিভার, ন্যানি, আমরা যেই হোক না কেন যারা বাচ্চাদের সাথে থাকি, আমরা যদি জানি যে অ্যাবনর্মাল ডেভেলপমেন্ট বলতে কি বোঝায়, যেটা আসলে নর্মাল ডেভেলপমেন্ট না, সেটার বিপরীত যেটা সেটাই অ্যাবনর্মাল ডেভেলপমেন্ট। তো অ্যাবনর্মাল ডেভেলপমেন্টের যদি কোনো কিছু আমাদের চোখে পড়ে, আমাদের উচিত হবে সেটাকে
মাইন্ডে নেওয়া এবং সেটার জন্য ডাক্তারের কাছে যাওয়া, শিশু ডাক্তারের কাছে যাওয়া এবং পরামর্শ করা, কনসালটেন্টের সাথে পরামর্শ করা যে এইটা কিভাবে সমাধান করা যায়, ডেভেলপমেন্ট করা যায়। Issues with physical development. When people only focus on the developmental issues that relate to behavioral or psychological issues, they will often find that these physical problems will also affect development. অর্থাৎ আমরা যখন কোনো ডেভেলপমেন্টাল ইস্যুস নিয়ে গবেষণা করি বা দেখি বাচ্চাদের, আমরা তখন বিহেভিয়ারাল পরিবর্তন দেখি বা সাইকোলজিক্যাল কোনো ইস্যু দেখি, যেই ইস্যুগুলো মূলত হতে পারে তার ফিজিক্যাল কোনো প্রবলেমের কারণে হয়েছে, হতে পারে জন্মগতভাবে তার কোনো ত্রুটি আছে, হতে পারে এরকম কোনো ত্রুটি আছে যেটা জন্মগতভাবে হলেও আমরা জন্মের সাথে সাথে সেটা দেখি নাই। কারো কারো ক্ষেত্রে হতে পারে জন্মের সাথে সাথে সেটা প্রকাশ পায়, কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে ডেভেলপমেন্ট স্টেজে পৌঁছতে পৌঁছতে আস্তে আস্তে তার শারীরিক ভাবভঙ্গি বা তাদের বিভিন্ন বিহেভিয়ারের মাধ্যমে আস্তে আস্তে প্রকাশ পায়। তো বিভিন্ন শারীরিক সমস্যার কারণেও সাইকোলজিক্যাল এবং বিহেভিয়ারাল প্রবলেম তৈরি হতে পারে, ইস্যুস তৈরি হতে পারে। তো সেজন্য উপযুক্ত হবে কি কোনো শিশু ডাক্তার বা ভালো সাইকোলজিস্ট, শিশু সাইকোলজিস্ট যারা আছে, চাইল্ড সাইকোলজিস্ট, তাদের সাথে পরামর্শ করা, তাদের সাথে তাদেরকে দেখানো এবং তাদের সাথে কনসালটেশন নেওয়া তাদের থেকে, যাতে করে এই প্রবলেমগুলো আমরা আস্তে আস্তে সলভ করতে পারি। Okay, learning and development. Learning is one of the most important aspects of the development of a child. And though schooling is an obvious source of learning, it does not always take place in an academic setting. From the first second of life, a child is undergoing a process of learning that never stops. অর্থাৎ আমরা জানি লাইফের প্রত্যেকটা ক্ষেত্রে লার্নিং একটা ইম্পর্টেন্ট একটা পার্ট লাইফের ক্ষেত্রে, আমাদের জীবনের ক্ষেত্রে, এবং বাচ্চার ক্ষেত্রে তো আরো বেশি ইম্পর্টেন্ট পার্ট। কারণ বাচ্চারা শিখেই সেটা প্রয়োগ করে। এবং এখানে বলা হয়েছে লার্নিং বলতে স্কুল থেকে লার্নিং আমরা অর্জন করি, জ্ঞান অর্জন করি, সেটা একটা বেসিক বা একটা স্ট্রাকচার আছে, বাট এটার ভিতরে কিন্তু সীমাবদ্ধ না। লার্নিং এমন একটা জিনিস যা এখানে বলা হচ্ছে বাচ্চা জন্মগ্রহণের ফার্স্ট সেকেন্ড থেকেই শুরু করে লার্নিং। এমনকি গবেষকরা বলে যে বাচ্চা মায়ের পেটে থাকা অবস্থায় সে লার্নিং করে, শিখতে থাকে। তো এখানে বলা হয়েছে প্রত্যেকটা এবং লাইফের শেষ সেকেন্ড পর্যন্ত মানুষ লার্নিং করতে থাকে, শিখতে থাকে। তো একটা বাচ্চা জন্মগ্রহণের পর থেকে কিন্তু সে শিখে, এজন্য সে কি শিখবে কি না শিখবে সেটা তার পরিবেশ, পরিস্থিতি, তার আশেপাশের মানুষজনদের কাছ থেকেই কিন্তু শিখবে। ঠিক আছে, আশেপাশের মানুষরা যেটা শিখাবে, যেটা দেখাবে, সেই কিন্তু আস্তে আস্তে সেটা শিখে শিখে বড় হবে, সেরকম বিহেভিয়ার তার ভিতরে অর্জিত হবে। লার্নিং ডিসএবিলিটিস আর ওয়ান part of it, but there are also a number of psychological disorders that appear in childhood. আমরা জানি অনেক বাচ্চাদের লার্নিং ডিসএবিলিটিস থাকে। লার্নিং ডিসএবিলিটিস থাকে, তারা কি করতে পারে না, ঠিকভাবে শিখতে পারে না, শিখার সমস্যা আছে। যেমন যেটা 6 মাসে যেটা শেখার কথা সেটা পারতেছে না, 1 বছর বয়সে যেটা শেখার কথা সেটা পারতেছে না, নানা ধরনের প্রবলেম তার ভিতরে চলে আসে। কিন্তু এই যে লার্নিং ডিসএবিলিটিস, এটা কিন্তু তৈরি হয় তার সাইকোলজিক্যাল ডিসঅর্ডারদের কারণে। হতে পারে তার কোনো সাইকোলজিক্যাল মনস্তাত্ত্বিক কোনো সমস্যা আছে বা কোনো সমস্যা তার চাইল্ডহুডে তৈরি হয়েছে। সেটা হতে পারে তার বাবা মা থেকে তৈরি হয়েছে, হতে পারে তার প্রতিবেশীদের কাছ থেকে তৈরি হয়েছে, বা যে পরিবেশে সে থাকে সেই পরিবেশ থেকে তৈরি হয়েছে। কিরকম? ধরেন একটা বাচ্চা ছোটকালে সে দেখা যায় অ্যাংজাইটিতে ভুগতে পারে, হতাশা তার ভিতরে থাকতে পারে, উদ্বিগ্নতা থাকতে পারে। ঠিক আছে, তার ভিতরে শিখার গুরুত্ব, তারপরে অ্যাটেনশন এটা কম হতে পারে পড়াশোনার ক্ষেত্রে। এটা কেন হয়? এটা বিভিন্ন কারণে হতে পারে। হতে পারে তার বাবা মায়ের কোনো ঝগড়া, বাবা মায়ের বিচ্ছেদ, বা ছোটকালের কোনো ঘটনা, যে ঘটনার ইফেক্টের কারণে সে এরকম দুর্বল হয়ে গেছে, অ্যাটেনশন লেস হয়ে গেছে, তার শেখার আগ্রহ কমে গেছে। এরকম নানা ধরনের সাইকোলজিক্যাল ইফেক্ট তার ভিতরে পড়তে পারে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে। এই জন্য এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। বাচ্চাদের সামনে আমরা কখনোই ঝগড়া করব না, কখনোই নেগেটিভ কোনো কিছু আমরা বাচ্চাদের সামনে আনবো না, যাতে করে সেখান থেকে সে ডিসেবল হয়ে যায়।
তার লার্নিং ক্যাপাসিটি কমে যায়, ঠিক আছে? তার সাইকোলজিক্যাল ইফেক্ট পড়ে তার উপর। এরকম কোনো ঘটনা যাতে আমরা না ঘটাই বাচ্চাদের সামনে। কারণ সে যা দেখবে আমাদের কাছ থেকে, যা শুনবে আমাদের কাছ থেকে, সেগুলো থেকেই কিন্তু সে শিখবে। আমরা যদি তাদের সামনে, বাচ্চাদের সামনে ভালো কথা বলি, সে ভালো কথা শুনবে, শিখবে। যদি খারাপ কথা বলি, সে খারাপ কথা শুনবে, শিখবে। দেখবেন একটা বাচ্চা যে পরিবেশ থেকে আসে, একটা বাচ্চা যখন কোনো বস্তি থেকে আসে, সেখানে অনেক গালিগালাজ হয় সেই পরিবেশে, সে বাচ্চারা কিন্তু বড় হয়ে বা একটু বুঝ হলে সেও গালিগালাজ শুরু করে, সেও গালিগালাজ দেয়। ঠিক একইভাবে একটা বাচ্চা যখন ভালো কোনো পরিবেশ থেকে আসে, ভালো কথাবার্তা শুনে শুনে সে বড় হয়, সে তার মুখে কিন্তু কখনো গালি আসে না, সে ভালো কথাই বলে সবসময়। এই জন্য পরিবেশ একটা ম্যাটার করে। ভালো পরিবেশ রাখতে হবে আপনাদেরকে বাচ্চাদের সামনে। ওকে, লার্নিং অ্যাবাউট চাইল্ড সাইকোলজি। Studying child psychology can help you understand what is normal and what is not, but it also helps you to understand how to use this information in a way to help the child. At the heart of studying child psychology is the need for a proper assessment, intervention, and ultimately treatment when a problem arises. অর্থাৎ চাইল্ড সাইকোলজি এরকম একটা জিনিস যেটা আপনাকে বুঝতে সাহায্য করবে যে কোন জিনিসটা বাচ্চার জন্য নরমাল, কোন জিনিসটা বাচ্চার জন্য নরমাল না। এবং আপনাকে এটাও বুঝতে সাহায্য করবে যে একটা বাচ্চা কিভাবে বড় হচ্ছে, ঠিক আছে? এবং চাইল্ড সাইকোলজি আপনি শিখার পরে সেটা কিভাবে আপনি ইউজ করতে পারবেন বাচ্চা ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সেটাও আপনি কিন্তু শিখতে পারবেন। আরেকটা বিষয় হলো, যখন আপনি চাইল্ড সাইকোলজি সম্পর্কে আপনার ধারণা থাকবে, আপনার জ্ঞান থাকবে, তখন কিন্তু আপনি খুব সহজেই অ্যাসেসমেন্ট করতে পারবেন বাচ্চার ডেভেলপমেন্ট গুলো, বাচ্চার সমস্যাগুলো। অ্যাসেসমেন্ট করার পরে আপনি সেটা খুব দ্রুত ইফেক্ট নিতে পারবেন, নিতে পারবেন, অ্যাফেকশন নিতে পারবেন যে আপনি কিভাবে এই সমস্যাগুলো সমাধান করবেন। আপনি কনসালটেন্টের কাছে যেতে পারবেন, শিশু ডাক্তারের কাছে যেতে পারবেন, গিয়ে পরামর্শ করে এই সমস্যাগুলো আপনি সমাধান করতে পারবেন। বাট আপনার যখন চাইল্ড সাইকোলজি সম্পর্কে ধারণা থাকবে না, তখন কিন্তু আপনি জানবেন না, বুঝবেন না যে এটা কি আসলে বাচ্চার কোনো সমস্যা কিনা। অনেক সময় ইগনোর করে দিব আমরা। কিভাবে? হতে পারে কোনো একটা সমস্যা, ঠিক মতো সে দাঁড়াতে পারতেছে না, 1 বছর বয়সে, 6 মাস বয়সে সে ঠিক মতো বসতে পারতেছে না। এরকম সাইকোলজিক্যাল বা মেন্টাল যে ডেভেলপমেন্ট গুলো আছে, সেগুলো এক একটা স্টেপে যে এক একটা ডেভেলপমেন্ট হবে তার ভিতরে, সে এক একটা বয়সে এক একটা জিনিস বুঝে আসবে তার, সেগুলো যখন আপনি জানবেন না চাইল্ড সাইকোলজি সম্পর্কে, সেই ধাপ সম্পর্কে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে এটা একটা প্রবলেম। বাট আপনি যখন অবগত থাকবেন চাইল্ড সাইকোলজি সম্পর্কে, এক একটা বয়সে এক একটা স্টেজে গিয়ে কি কি পরিবর্তন হবে, এই বিষয়গুলো যখন আপনার মাইন্ডে থাকবে, তখন কিন্তু আপনি খুব সহজেই ধরতে পারবেন, খুব সহজেই অ্যাসেসমেন্ট করতে পারবেন যে আসলে বাচ্চাটা কি নর্মাল ভাবে গ্রোথ হচ্ছে কিনা, নাকি কোনো অ্যাবনর্মালিটি গ্রোথ হচ্ছে তার ভিতরে। তখন কিন্তু আপনি খুব সহজেই স্টেপ নিতে পারবেন। তো এই জন্য আমি মনে করি যারা বাচ্চাদের সাথে থাকেন, বিশেষ করে বাবা মা, বিশেষ করে যারা আহ, বাচ্চাদের সেবক হিসেবে থাকেন, ন্যানি হিসেবে থাকেন, নার্স হিসেবে থাকেন, প্রত্যেকেরই চাইল্ড সাইকোলজি সম্পর্কে খুব ভালো ধারণা থাকা উচিত। তো আমরা আজকে খুব বেসিক চাইল্ড সাইকোলজি কি এটা নিয়ে আসলে আলোচনা করলাম। আমরা পরবর্তীতে প্রত্যেকটা সেশনে আমরা চাইল্ড সাইকোলজির বিভিন্ন বিষয় নিয়ে আস্তে আস্তে আলোচনা করব, যেগুলো প্রত্যেকটা বিষয় একটা বাচ্চা গড়ে ওঠার জন্য, ডেভেলপমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করব প্রত্যেকেই আমরা পরবর্তী সেশনগুলো এরকম দেখবেন, শুনবেন, যাতে করে আপনি আপনার বাচ্চা ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনি নিজেই অবদান রাখতে পারেন। আজকে আমাদের ফার্স্ট সেশন ছিল। আমরা প্রতি 1 সপ্তাহ পর পর, অর্থাৎ 2 সপ্তাহ পর আমরা আবার পরবর্তী সেশন করব। এরকম প্রতি 2 সপ্তাহ পর পর আমরা এক একটা করে সেশন রান করব চাইল্ড সাইকোলজির উপর। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আশা করি পরবর্তী সেশনে আবার আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ। আবার ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী সেশনে। সালাম আলাইকুম।